দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত সংবেদনশীল এবং বড় খবর সামনে আসছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের টেবিলে জমা পড়েছে একটি অত্যন্ত গোপন নথির ফাইল। এই ফাইলটি এমন এক ব্যক্তির, যাকে দেশের মূলধারার সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে একজন সমাজসেবী বা নায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে, কিন্তু পর্দার পেছনের বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। ভারতের সীমান্ত অঞ্চলের যখন কোটি কোটি টাকা খরচ করে নতুন রাস্তা এবং সামরিক পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, ঠিক তখনই দেশের ভেতরে কিছু সুনির্দিষ্ট আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে। এটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের এক গভীর চাল। আমাদের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটিকে বিপন্ন করতে পর্দার আড়ালে এক বিশাল ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, যার আসল সত্য এবার জনসমক্ষে আসতে চলেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। প্রথমে ভেবেছিলাম এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু যখন দেখলাম এর পেছনে কাজ করছে ভারতের কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট, তখন আমি আর চুপ থাকতে পারলাম না। কারণ যদি আমি এখনও চুপ করে থাকি, তবে এটা হবে দেশের মাটির প্রতি বা বলতে পারেন দেশমাতৃকার প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তাই আজকের এই বিশেষ এপিসোডে আমরা কোনো জল্পনা নয়, বরং নিটল বাস্তব এবং তথ্যের উপর ভিত্তি করে এক বড় সত্যের উন্মোচন করতে চলেছি। মূল খবরে আসা যাক। দিল্লির যন্তর মন্তরের শিক্ষা সংস্কার এবং আঞ্চলিক অধিকারের নামে যে অনশন আন্দোলন বা হাঙ্গার স্ট্রাইক চলছে, তার পেছনে একটি অত্যন্ত সুসংগঠিত এবং বিদেশি অর্থায়নে পুষ্ট মনস্তাত্ত্বিক অপারেশন বা সাইকোলজিক্যাল অপারেশনের সূত্র খুঁজে পেয়েছেন দেশের গোয়েন্দারা। ওপর থেকে এটিকে সাধারণ মানুষের অধিকারের লড়াই মনে হলেও আসলে উদ্দেশ্য হলো ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা। এই খবরটি শোনার পর প্রতিটি ভারতবাসীর মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা স্বাভাবিক। কেন ভারতের একটি নির্দিষ্ট সীমান্ত অঞ্চলের উন্নয়ন নিয়ে হঠাৎ করে আন্তর্জাতিক স্তরে এত শোরগোল শুরু হলো? কেন কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থা, যারা অতীতেও বিভিন্ন দেশে সরকার পতনের পেছনে অর্থায়ন করেছে, তারা এই আন্দোলনের পেছনে এনজিওগুলোকে ফান্ডিং বা ফরেন ফান্ডিং দিচ্ছে? সংসদের বাদল অধিবেশন বা মনসুন সেশন শুরু হওয়ার ঠিক আগেই কেন এই আন্দোলনের তীব্রতা জ্যামিতিক হারে বাড়িয়ে দেওয়া হলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলনের পেছনে কি সত্যিই সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে, নাকি এটিকে একটি আন্তর্জাতিক রেজিম চেঞ্জ প্লেবুক বা সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের বিরুদ্ধে চলা এই হাইব্রিড ওয়ারফেয়ারের আসল সত্য বুঝতে আজকের এই নিউজ অ্যানালিসিসটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। দিল্লির যন্তর মন্তর বহু ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী, কিন্তু বর্তমান সময়ে সেখানে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তা কোনো স্বাভাবিক আন্দোলন নয়। দেশের দূরবর্তী একটি পাহাড়ি অঞ্চলের অধিকারের দাবি নিয়ে এসে দিল্লির বুকে যেভাবে তাঁবু খাটানো হয়েছে, তার পেছনে রয়েছে এক বিশাল পিআর মেশিনারি। একজন সাধারণ মানুষ যখন নিজের অধিকারের জন্য অনশনে বসেন, তখন তার পেছনে কোনো আন্তর্জাতিক প্রচার মাধ্যম বা কোটি টাকার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন থাকে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টো ছবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি লক্ষ লক্ষ পোস্ট তৈরি করা হচ্ছে। নামি দামি সেলিব্রিটিরা হঠাৎ করে এই আন্দোলনের সমর্থনে কথা বলতে শুরু করেছেন। কিন্তু এই পুরো প্রচারের খরচ কোথা থেকে আসছে? গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুযায়ী এই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন নয়। এটিকে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি পলিটিক্যাল থিয়েটার হিসেবে ডিজাইন করা হয়েছে। আজ আমাদের বুঝতে হবে যে ভারত যখন বিশ্বমঞ্চে একটি অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন কিছু আন্তর্জাতিক শক্তি ভারতের এই অগ্রগতিকে মেনে নিতে পারছে না। তারা জানে যে ভারতের জনগণকে সরাসরি যুদ্ধের ময়দানে হারানো অসম্ভব। তাই তারা ভারতের ভেতরের কিছু মানুষকে ব্যবহার করে একটি কৃত্রিম সংকট বা ম্যানুফ্যাকচার্ড ক্রাইসিস তৈরি করতে চাইছে। যন্তর মন্তরের এই অনশন মঞ্চকে ব্যবহার করে দেশের সমস্ত দেশবিরোধী ও অস্থিতিশীল উপাদানগুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে। এটি সাধারণ মানুষের আন্দোলন নয়, এটি হলো ভারতের নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক স্তরে কালিমালিপ্ত করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এবার আমরা প্রবেশ করব এই ষড়যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যা হলো ফলো দ্য মানি। যে কোনো আন্তর্জাতিক চক্রান্তকে বুঝতে হলে তার অর্থায়নের উৎসটা খুঁজে বের করা সবচেয়ে জরুরি।
এই আন্দোলনের মূল প্রচারের পেছনে যে সমস্ত এনজিও বা বেসরকারি সংস্থা কাজ করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ইতিহাস ঘাটলে কিছু অত্যন্ত পরিচিত নাম সামনে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে এই আন্দোলনের নেপথ্যে থাকা কিছু সংস্থার সাথে আমেরিকার রকফেলার ফাউন্ডেশন এবং ফোর্ড ফাউন্ডেশনের মতো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ রয়েছে। বিশ্ব রাজনীতির ইতিহাস যারা জানেন তারা ভালো করেই বোঝেন যে এই সমস্ত ফাউন্ডেশনগুলো কোনো সাধারণ সমাজসেবামূলক কাজ করে না। এদের মূল কাজ হলো বিভিন্ন দেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সফট পাওয়ার তৈরি করা। আজ থেকে প্রায় 30-40 বছর আগে থেকেই এই ধরনের পরিকল্পনা শুরু হয়েছিল। একটি নির্দিষ্ট সীমান্ত অঞ্চলের যুবককে প্রথমে আন্তর্জাতিক স্তরে বড় বড় পুরস্কার যেমন র্যামন ম্যাগসেসে বা রোলেক্স অ্যাওয়ার্ড দিয়ে বিশ্বমঞ্চে একজন মহামানব বা সেভিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর দেশের মূলধারার বিনোদন জগৎ বা বলিউডকে ব্যবহার করে তার জীবন কাহিনীর উপর ভিত্তি করে ব্লকবাস্টার সিনেমা তৈরি করা হয়, যাতে দেশের সাধারণ মানুষের মনে তার প্রতি একটি অন্ধ আবেগ ও বিশ্বাস তৈরি হয়। যখন এই পপুলারিটি বা জনপ্রিয়তা চরম সীমায় পৌঁছায় তখন তাকে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা শুরু হয়। ভারত সরকার যখন চীন সীমান্তের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সুড়ঙ্গ এবং সামরিক ঘাঁটি তৈরি করছে, তখন এই আন্তর্জাতিক লবি এই পরিকাঠামো উন্নয়নের বিরোধিতা করছে। তারা পরিবেশ সুরক্ষার অজুহাত দিয়ে ভারতের প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে দুর্বল করতে চায়। আর এই কাজে অর্থ সরবরাহ করছে সেই সমস্ত বৈশ্বিক শক্তি যারা চায় না যে ভারত তার সীমান্ত অঞ্চলে শক্তিশালী হয়ে উঠুক। আন্তর্জাতিক কূটনীতিতে একটি অত্যন্ত জনপ্রিয় শব্দ হলো রিজিম চেঞ্জ। এর সহজ অর্থ হলো কোনো দেশের সরকার যদি শক্তিশালী হয় এবং নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখে, তবে আন্তর্জাতিক কিছু অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট সেই দেশের ভেতরে অস্থিরতা তৈরি করে সরকার ফেলার চেষ্টা করে। আমরা অতীতে লিবিয়া, সিরিয়া, ইউক্রেন এবং সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিবেশী কিছু দেশে যুব সমাজকে উস্কে দিয়ে যেভাবে সরকার পরিবর্তন হতে দেখেছি, ঠিক সেই একই প্লেবুক আজ ভারতের মাটিতে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার একটি নির্দিষ্ট ধাঁচ রয়েছে। প্রথমে একটি সংবেদনশীল ইস্যু বা সমস্যাকে বেছে নেওয়া হয়। এরপর মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে সেই সমস্যাটিকে দেশের সবচেয়ে বড় সংকট হিসেবে তুলে ধরা হয়। দেশের যুব সমাজকে বোঝানো হয় যে তাদের ভবিষ্যৎ অন্ধকার আর এর জন্য দায়ী বর্তমান সরকার। এরপর কিছু পেশাদার আন্দোলনকারী বা প্রফেশনাল প্রোটেস্টার্সদের ময়দানে নামানো হয়, যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে হিংসা ও বিশৃঙ্খলা তৈরি করতে ওস্তাদ। যন্তর মন্তরে আন্দোলন মঞ্চে আজ দেশের সেই সমস্ত বিতর্কিত বুদ্ধিজীবী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির উপস্থিতি দেখা যাচ্ছে, যারা অতীতেও কাশ্মীর বা অন্যান্য অঞ্চলে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছেন। তারা এসে সেখানে বিপ্লবের স্লোগান দিচ্ছেন এবং ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার আহ্বান জানাচ্ছেন। তাদের মূল লক্ষ্য দেশের উন্নয়ন নয়, তাদের লক্ষ্য হলো যে কোনো উপায়ে ভারতের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া, যাতে আন্তর্জাতিক স্তরে ভারতকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করা যায়। এই ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র কখনোই সফল হতে পারে না যদি না দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তি এর সাথে হাত মেলায়। আর এখানেই আসে টাইমিং বা সময়ের গুরুত্ব। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে এই আন্দোলনটি হঠাৎ করে ভারতের সংসদের বাদল অধিবেশন বা মনসুন সেশন শুরু হওয়ার ঠিক প্রাক্কালে তীব্র রূপ ধারণ করেছে। এর পেছনে একটি অত্যন্ত সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ভারতের বর্তমান সরকার যখন সংসদে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক সংস্কার এবং সুরক্ষার জন্য বড় বড় বিল পাস করানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দিল্লির বুকে এই ধরনের অস্থিরতা তৈরি করে সংসদের কার্যধারাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। অতীতে আমরা দেখেছি কিভাবে কৃষক আন্দোলন বা অন্যান্য প্রতিবাদের নামে দিল্লির সীমানা মাসের পর মাস অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই একই কৌশলে এবারও দিল্লির বুক সচল রেখেও সরকারকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার পরিকল্পনা করা হয়েছে। দেশের কিছু বিরোধী রাজনৈতিক নেতা যারা ভোটের ময়দানে বা ব্যালট বাক্সে বর্তমান সরকারকে পরাজিত করতে ব্যর্থ হয়েছেন, তারা এখন এই আন্দোলনের কাঁধে বন্দুক রেখে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তারা আন্দোলন স্তরে গিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন এবং অনশনকারীকে দেশের একমাত্র ত্রাণকর্তা হিসেবে তুলে ধরছেন। অথচ বাস্তব রিপোর্ট বলছে যে ব্যক্তির অনশন নিয়ে এত নাটক তৈরি করা হচ্ছে,
হাসপাতালের মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার সমস্ত শারীরিক লক্ষণ বা ভাইটালস সম্পূর্ণ স্থিতিশীল এবং স্বাভাবিক রয়েছে। এটি একটি নিখাদ হাইটেক পারফরমেন্স, যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা এবং সংসদের ভেতরে ও বাইরে সরকারের উপর চাপ সৃষ্টি করা। ভিডিওর একদম শেষ অংশে এসে আমাদের এটি অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে হবে যে ভারত আজ আর অতীতের সেই দুর্বল দেশ নেই যাকে বাইরের কোনো শক্তি এসে হুকুম করবে আর ভারত তা মেনে নেবে। ভারত সরকার এই পুরো ষড়যন্ত্রের গতি প্রকৃতি খুব ভালো করেই লক্ষ্য করছে। জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে ভারত সরকার যে কোনো ধরনের আপোষ করবে না তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে। আন্দোলন মঞ্চ থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরিয়ে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু এই প্রতিবাদের আড়ালে যদি বিদেশি অর্থায়নে দেশের অখণ্ডতা ও সীমান্ত পরিকাঠামো বা বর্ডার ইনফ্রাস্ট্রাকচারকে দুর্বল করার চেষ্টা করা হয়, তবে দেশবাসী তা কখনোই মেনে নেবে না। আমাদের দেশের সচেতন নাগরিকদের এই ধরনের ছদ্মবেশী আন্দোলন এবং আন্তর্জাতিক প্রচারের পেছনের আসল সত্যটা বুঝতে হবে। আবেগের বশে কোনো দেশবিরোধী এজেন্ডার অংশ হওয়া যাবে না। ভারত সরকার দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন এবং সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং কোনো আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র বা ডিপ স্টেট কনস্পিরেসি ভারতের এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেশের সুরক্ষায় সচেতন থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।